সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, অনুষ্ঠানটি প্যানভিশন টিভিতে প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আমরা প্রতি সপ্তাহের পর্বগুলোতে একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করে থাকি। এর ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো আমাদের শরীরের অতীব জরুরি একটি বিষয় নিয়ে, আর তা হচ্ছে রক্তনালীর রোগ এবং তার অত্যাধুনিক চিকিৎসা। দর্শক, এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বরেণ্য ভাস্কুলার সার্জন, যিনি বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে ইবনে সিনা মেডিকেল কলেজে কর্মরত রয়েছেন। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের একান্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডাক্তার AKM জিয়াউল হক স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম এবং আপনাদের স্টুডিওতে স্বাগত, আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা শুরুতেই স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আমরা আপনার সাথে মূলত কথা বলতে চাই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবং যে ফিল্ডে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, এবং আমরা মনে করছি যে এই বিষয়গুলো আমাদের দর্শকদের কাছে এবং সাধারণ মানুষের কাছে বিষয়টি পরিষ্কার হওয়া দরকার, বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকা দরকার। সেটি হচ্ছে ভাস্কুলার সার্জারি বা রক্তনালী রোগগুলো নিয়ে আমরা আজকে কথা বলতে চাই, এবং এটার অত্যাধুনিক যে চিকিৎসা সেগুলো আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই। তার আগে আমরা দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, দর্শক, অনুষ্ঠানটি প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আমাদের আজকের আলোচনার প্রাসঙ্গিক কোনো প্রশ্ন যদি আপনাদের হৃদয়ে উঁকি দেয়, তাহলে আপনারা স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে সরাসরি প্রশ্ন করতে পারেন, অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করার মাধ্যমেও আপনাদের প্রশ্ন কিংবা অনুভূতি কিংবা মতামত জানাতে পারেন। দর্শক, আসুন আর কালক্ষেপণ না করে আমরা আমাদের সম্মানিত অতিথির সাথে আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা শুরু করি। স্যার, আমরা শুরুতে আপনার কাছ থেকে আসলে জানতে চাই, মানুষের শরীরকে মহান আল্লাহ অত্যন্ত চমৎকারভাবে সুচারুভাবে সৃষ্টি করেছেন, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রত্যেকটি সিস্টেমকে আল্লাহ রাব্বুল আলামিন সঞ্চালিত রাখছেন। তো আমরা আপনার কাছে জানতে চাই যে আমাদের শরীরের তো আসলে রক্তের অপরিহার্যতা আমরা সকলেই জানি, এবং শরীরের প্রত্যেকটি কোষে রক্তে পৌঁছে যাওয়ার অপরিহার্যতা আমরা সকলেই জানি, বা একটা জীবিত সেল বা যেটা মানুষের শরীরের কোনো একটি অঙ্গ, এটার জন্য রক্ত অপরিহার্য, এবং সেটি রক্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য নিশ্চয়ই রক্তনালীর অপরিহার্যতা অনেক বেশি। তো আমরা আপনার কাছে আসলে মানুষের শরীরে রক্তনালীগুলো সম্পর্কে একটু জানতে চাই এবং সেগুলোর কার্যকারিতা সম্পর্কে একটু জানতে চাই শুরুতে। ধন্যবাদ, খুবই চমৎকার একটি প্রশ্ন, এবং আসলে মানুষের মনে প্রশ্নটি সবসময় কাজ করে যে শরীরটি আসলে কিভাবে চলছে। জি। তো রক্তনালীগুলো আসলে এক ধরনের পাইপের মতো, এক ধরনের, এর মধ্যে দিয়ে রক্ত চলাচল করে, একটা লিকুইড যেটি আছে তরল পদার্থ, এটি চলাচল করছে। এবং আপনি জানেন যে হার্ট বিট করছে, তো প্রতি হার্ট বিটের সাথে সাথে রক্ত সঞ্চালিত হচ্ছে এবং পুরো দেহে চলে যাচ্ছে। এটি কিন্তু যাচ্ছে আসলে রক্তনালীর মাধ্যমে, এবং রক্তনালীর অনেকগুলো ধাপ আছে। যেমন যখন হার্ট থেকে রক্তনালীটি বের হয়ে শরীরে ছড়িয়ে পড়ছে তখন আমরা বলছি ধমনী বা আর্টারি। আবার এটি যখন একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত চলে, অর্থাৎ আমাদের আঙুল পর্যন্ত চলে আসছে কিংবা আমাদের ব্রেনে চলে যাচ্ছে, এটি আবার যখন ফিরে আসছে হার্টে, তখন তাকে কিন্তু আমরা বলছি শিরা বা ভেইন। তো এরকম কয়েকটি ভ্যারাইটি আছে। আবার দেখা যাচ্ছে এই ধমনীর অনেকগুলো ভাগ আছে, বিভিন্ন ধরনের নাম আছে, শিরার কয়েকটা ভাগ আছে। তো এভাবে আপনার কোষ পর্যন্ত, যেটা আপনি বলছিলেন, একেবারে চামড়ার নিচে যে চামড়ার যে কোষ পর্যন্ত রক্ত সঞ্চালনের ব্যবস্থা মহান সৃষ্টিকর্তা করে দিয়েছেন। যেমন বিজ্ঞানীরা বের করেছেন যে আসলে এটি এত বিস্ময়কর যে এটিকে যদি একটির সাথে একটি রক্তনালী লাগানো হয় তো সেটির দৈর্ঘ্য হবে 60,000 মাইলস, তাহলে 60,000 মাইল থেকে 1 লক্ষ মাইলের মতো। মানে বলা হয় যে এইটা যদি সুতার মতো পেঁচানো হয় তাহলে পৃথিবীকে 2 থেকে 3 বার পেঁচানো যাবে। মানে এত বড়, মানে একজন মানুষের শরীরে এত বেশি রক্তনালী রয়েছে যদি শুধু একটির পিছনে একটি লাগানো হয়, এত বেশি। তো আপনি জানেন যে রক্তনালীর মাধ্যমে যে রক্ত সঞ্চালিত হচ্ছে অনেকগুলো কাজ হয় আসলে। আমরা যে খাবারটা খাচ্ছি, এই পুষ্টি উপাদানটি চলে যাচ্ছে কোষের মাধ্যমে, আমরা যে শ্বাস নিচ্ছি এই অক্সিজেনটি চলে যাচ্ছে, আবার যেটি ব্যবহৃত হয়ে কার্বন ডাইঅক্সাইডটি বের হয়ে আসছে, বর্জ্য পদার্থ কিডনিতে ফিল্টার হচ্ছে। তো এইভাবে মানে প্রতিটি, যেন আমাদের হিট রেগুলেশন, গরমের সময় আমরা ঘামছি কিংবা শীতের সময় আমাদের শরীরের যে টেম্পারেচারটা মেনটেন হচ্ছে, এটিও কিন্তু রক্তনালীর মাধ্যমে রক্ত এটাকে মেনটেন করছে। তো এটি সুচারুভাবে এবং স্মুথলি হোমোজিনিয়াসলি পুরো শরীরে ছড়ানো আছে বলেই এটি কিন্তু মেনটেন হচ্ছে। কোথাও যদি ব্যত্যয় হতো তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতাম আমরা। যে আমরা মূলত আজকে আপনার সঙ্গে এই ব্যত্যয়ের বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, তথা এই রক্তনালীতে আসলে
কি কি ধরনের রোগ হতে পারে, যেহেতু আপনি এই বিভাগে এই ধরনের রোগীদেরকে ডিল করছেন আপনারা বহুদিন ধরেই, তো আমরা আপনার কাছে জানতে চাই যে মানুষের শরীরে রক্তনালীতে কি কি ধরনের রোগ হতে পারে। জি, ধন্যবাদ। খুবই চমৎকার একটি বিষয়। আসলে বাংলাদেশের মানুষের কাছে 18 কোটি মানুষ, কিন্তু আমাদের ডাক্তারও অনেক আছে। আমাদের একটি প্রশ্ন এসেছে শুরুতে, আমরা প্রশ্নটি নিয়ে আবার এই আলোচনায় ফিরে আসব। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সঙ্গে, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমি পাবনা থেকে বলছি। আমার একটা কোশ্চেন ছিল স্যারের কাছে। জি জি। আমি মানে সময় হাঁটলে পিছনে দেখা যায় যে ওই পায়ে ব্যথা করে আর কি। জি, আপনার কোন পায়ে ব্যথা করে? এক পায়ে না দুই পায়ে? ব্যথা করে। আপনার কি এক পায়ে ব্যথা করে নাকি দুই পায়ে? দুই পায়ে এরকম সমস্যা। আপনি কতক্ষণ হাঁটতে পারেন? 5 মিনিট 10 মিনিট? কতক্ষণ পারি ওইভাবে তো দেখি নাই, তবে এমনি হাঁটলে তো 8-10 মিনিট 20 মিনিট এরকম হাঁটতে পারে, কিন্তু ব্যথা করে আর। এমনিতে কি এরকম কখনো হয়েছে যে আপনার কোমরে ব্যথা করে, কিংবা সিঁড়ি দিয়ে চেয়ারে উঠতে বসতে কোমরে ব্যথা করে, এরকম কি কখনো হয়েছে? কোমরে ব্যথা করে, মাজায় ব্যথা আছে। তো আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি, পায়ে আসলে অনেক কারণে ব্যথা হয়। কখনো কখনো কোমরে যাদের সমস্যা থাকে তাদের নার্ভে চাপ পড়ে, আমরা পিএলআইডি বলি বা লো ব্যাক পেন, এরকম অনেকগুলো নাম আছে। সেগুলো এক্সরে করে রোগটি নির্ণয় করা যায়, কিংবা এমআরআই করে আরও অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট দেওয়া যায়। আর কখনো কখনো রক্তনালী ব্লক হলেও পায়ে ব্যথা হতে পারে, যেটি আপনি বলছিলেন। তো আমরা আসলে শতভাগ নিশ্চিত না যেটি আসলে আপনার কোমরের হাড়ের বা মেরুদণ্ডের হাড়ের সমস্যার কারণে ব্যথাটি হচ্ছে নাকি রক্তনালী ব্লক জনিত। তবে যদি এরকম হয় যে চেয়ারে বসা এবং দাঁড়ানোর ক্ষেত্রে বেশি হয়, কিংবা সিঁড়ি দিয়ে ওঠার সময় নামার সময় যদি বেশি ব্যথা করে, তাহলে আমরা প্রাথমিকভাবে ধরে নিই যে কোমরের হাড়ের সমস্যা আছে এবং নার্ভে চাপ পড়ছে, এবং সেখান থেকে ব্যথাটি হয়। তবে যদি এমন হয় যে না, আপনি 1 মিনিট 2 মিনিট 3 মিনিট হাঁটার পরেই পায়ে ব্যথা হয় এবং থেমে গেলে পায়ের ব্যথাটি কমে যায়, এবং আবার পরে কিছুক্ষণ হাঁটতে পারেন, কিছুক্ষণ হাঁটার পর আবার ব্যথা হয়, আবার থেমে গেলে ব্যথাটি ভালো হয়ে যায়, এরকম হলে প্রাথমিকভাবে আমরা চিন্তা করি যে রক্তনালীর ব্লক আছে। তো এই ক্ষেত্রে কোমরের একটি এক্সরে এবং পায়ের রক্তনালীর একটি পরীক্ষা করলেই আসলে কনফার্ম হয়ে যাবে যে এটি আসলে কোমরের হাড়ের সমস্যা নাকি পায়ের রক্তনালী ব্লকের সমস্যা। আমার মনে হয় যে আপনি স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিলে এটি আরো ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ। দর্শক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের দর্শক আসলে খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন যে আমরা নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। তার আগে আমরা আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম যে রক্তনালীতে আসলে কি কি ধরনের রোগ হয়। জি, আমরা বলছিলাম যে হাড় থেকে যে রক্তনালী বের হয় তাকে বলা হচ্ছে ধমনী। এই ধমনীর অনেকগুলো রোগ আছে। যেমন প্রাথমিকভাবে যে কথাটি বলা হয় যে রক্তনালীতে ব্লক হয়েছে, তো ব্লকের রোগটি প্রাথমিকভাবে কিন্তু ধমনীর রোগ। আর্টারিতে বিভিন্ন লেভেলের ব্লক হতে পারে, কখনো চর্বি জমে ব্লক হয়, কখনো রক্ত জমাট বেঁধে ব্লক হয়। বিশেষ করে যাদের ক্ষেত্রে রক্ত জমাট বেঁধে ব্লক হয়, এটি কিন্তু খুব ক্যাটাস্ট্রফিক হতে পারে, জীবন সংহারী হতে পারে, মানুষ পঙ্গুত্ব বরণ করতে পারেন। কারণ পায়ে তীব্র ব্যথা হয় কিংবা হাতে তীব্র ব্যথা হয়, এবং দেখা গেছে যে হাত পা ঠান্ডা হয়ে গেছে, পালস দেখলে পালস পাওয়া যায় না, হাতের বোধ কমে যায়, কিংবা পায়ের রক্তনালী ব্লক হলে পায়ের বোধ কমে যায়। এটিকে আমরা বলি একুট লিম্ফ ইসকেমিয়া, অর্থাৎ রক্তনালী ব্লক। আবার কারো কারো ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু 6 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে চিকিৎসা করতে হয়, রক্তনালীটিকে চালু করতে হয়, এটিকে বলা হয় গোল্ডেন আওয়ার। কারো কারো ক্ষেত্রে একটু বেশিও সময় পাওয়া যায়, বাট 6 আওয়ার ইজ গোল্ডেন আওয়ার। এবং এই সময়ের মধ্যে যদি রক্তনালী চালু করা না হয়, তাহলে কিন্তু আল্লাহ মাফ করুক, হাত পা কিন্তু স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। তবে এটা ভেরিয়েশন আছে, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নাই, কিন্তু সতর্কতার প্রয়োজন আছে। আর আরেকটি বিষয় হলো চর্বি জমে ব্লক হওয়া। তো এটি আস্তে আস্তে চর্বি জমে, আস্তে আস্তে ব্লক হয়। তো এই যে রুগী একটু আগে বলছিলেন যে হাঁটতে গেলে পায়ে ব্যথা, কারো কারো ক্ষেত্রে যেটি হয় যে অল্প সময় আগে 1 কিলোমিটার হাঁটতে পারতেন, এখন আধা কিলো হাঁটলেই তার পায়ে ব্যথা হয়, এখন 1 মিনিট হাঁটলেই তার পায়ে ব্যথা হয়। কিছু কিছু রুগী আরও অ্যাডভান্স লেভেলে চলে আসে যে বসে থাকলেও পায়ে ব্যথা হয়। কিছু রুগী রাতে ঘুমাতেই পারেন না, শুয়ে থাকলেও পায়ে ব্যথা করে, রেস্ট পেইন বলি আমরা। তো এগুলো হচ্ছে বিভিন্ন পর্যায়ে, ব্লকের বিভিন্ন পর্যায়ে চর্বি জমে ব্লক হয়, এটিকে বলা হচ্ছে ক্রনিক লিম্ফ ইসকেমিয়া। আমরা আবারও আলোচনায় ফিরে আসবো, আরেকটি ফোন এসেছে আমাদের, আমরা ফোনটি নিয়ে আসছি। দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার হচ্ছে যে অনেক বছর আগে, প্রায় 12-13 বছর আগে আমাকে আমি ইলেকট্রিক শক হয় কেমন। জি জি। ইলেকট্রিক শক হওয়ার পরে হচ্ছে যে আমার বাম হাতের যে চামড়াটা পুরোটা ফেটে যায় তখন। হ্যাঁ জি, ফেটে যায়। তারপরে হচ্ছে যে এরপর থেকে আমি বাম হাত এবং বাম পা, তারপরে হচ্ছে এই মাথার একটা সাইড, হ্যাঁ, এই সাইডগুলোতে মাঝে মাঝে হচ্ছে যে আমার আমি কোনো বোধ পাই না আর কি। হ্যাঁ, এমন হয় আর কি। এটা হচ্ছে যে
2-3 মাস, 5 মাস 7 মাস পর পর আমার এই বিষয়টা একটু হয়। তাহলে এটা আসলে কেন হচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না। হয়েছে মানে বাম পা, বাম হাত এবং বাম মাথার বাম পাশটাতে ঘা হতে শুরু করে এই জায়গাটায় মানে আমি হাতে হচ্ছে যে মানে স্বাভাবিক যে বোধটা আর কি, ওই বোধটা আমি পাই না, পায়েও পেইন। জি ধন্যবাদ। আমার মনে হয় একটা ধারণা আমরা পেয়েছি। আসলে এটি অনেকে যেমন রগের সমস্যা বলে থাকেন, তো রগ আসলে অনেক ধরনের হয়, যে কখনো কখনো আমরা বলে থাকি যে নার্ভের রোগ, কখনো বলি যে আমরা রক্তনালীর রোগ কিংবা মাংসপেশির রোগও আছে। তো আপনার ক্ষেত্রে যেটি ঘটনা ঘটেছে যে আপনার বিদ্যুৎ স্পৃষ্টের কারণে যে হাতের ড্যামেজ যেটি হয়েছে, আমরা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে নার্ভের ড্যামেজটি হয়েছে, কারণ যে বোধ কমে গেছে বলছেন। তারপরে যদি এরকম হয় যে হাত পা অর্থাৎ আমার ডান হাতের তুলনায় বাম হাত যদি ঠান্ডা বেশি মনে হয়, তাহলে আমরা মনে করতে পারি যে সেখানে রক্তনালীর ব্লক আছে। এরকম হলে আপনি স্থানীয় চিকিৎসকের পরামর্শ নেন এবং তারা যদি অ্যাডভাইস করেন, তাহলে হাতের রক্তনালী অর্থাৎ ডুপ্লেক্স স্টাডি করে বোঝা যাবে যে হাতে কোনো ব্লক আছে কিনা। তবে প্রাথমিকভাবে আমার কাছে মনে হয় যে এটি নার্ভের সমস্যাই বলে মনে হচ্ছে। আমি বলবো যে আপনি একজন ভালো মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং তিনি আপনাকে পরবর্তীতে গাইড করবেন যে আসলে আপনার কোন দিকে যাওয়া প্রয়োজন। ধন্যবাদ। দর্শক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে প্রশ্ন করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আপনার উত্তরটি জেনে নেওয়ার চেষ্টা করার জন্য। স্যার, আমরা আবারও আলোচনায় ফিরে আসছি যে আমরা বলছিলাম ব্লকের কথা। তো আমরা বলছি যে চর্বি জমে যেটি ব্লক হয়, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ব্লক হয়, অনেক সময় পাওয়া যায়। এটিকে বলছি আমরা ক্রনিক লিম্ব ইস্কেমিয়া এবং ক্রিটিক্যাল লিম্ব ইস্কেমিয়াও আছে। আসলে একটি পর্যায়ে পায়ে ক্ষত হয়, পায়ে গ্যাংগ্রিন হয়, পায়ে পচন ধরে। তো এটি কিন্তু দেখা যায় অনেক রোগী আছে যে পায়ে পচন নিয়ে আমাদের কাছে আসেন, হ্যাঁ, পায়ে ক্ষত নিয়ে আসছেন। এগুলো কিন্তু ক্রনিক লিম্ব ইস্কেমিয়ার বিভিন্ন ধাপের এগুলো হয়। তো এই জায়গাটিতে আমাদের সতর্ক মানে আমাদের অ্যাসেস করে নেওয়ার প্রয়োজন আছে যেটি আসলে রক্তনালী ব্লক কিনা, এবং রক্তনালী ব্লকের কারণে এই বিষয়গুলো হয়। অনেক রোগী আছে যে ডায়াবেটিস, সেখান থেকে ডায়াবেটিক ফুড ডেভেলপ করে, যেমন নিউরোপ্যাথি হয়, ডায়াবেটিক পলিনিউরোপ্যাথি হয় এবং ডায়াবেটিক ভাস্কুলাইটিস হয়। তো সেখান থেকে কিন্তু আপনার আর্টেরিয়াল ওক্লুশন, মাইক্রোভাস্কুলার ড্যামেজ হয়। ফলে সূক্ষ্ম রক্তনালীগুলো ব্লক হওয়ার কারণে দেখা যায় যে পায়ের ক্ষত, ফুট আলসার হচ্ছে, কিংবা পায়ের আঙ্গুলগুলোতে গ্যাংগ্রিন হচ্ছে। দেখা যায় যে আমরা পায়ে পালস পাচ্ছি ঠিকই, কিন্তু আঙ্গুলগুলোতে গ্যাংগ্রিন, মানে আঙ্গুলগুলো কালো হয়ে যাচ্ছে, পচন ধরছে। ডায়াবেটিস রোগীতে এই ঘটনাগুলো প্রায়ই ঘটে। আপনি জানেন বাংলাদেশে 1 কোটির অধিক মানুষের কিন্তু ডায়াবেটিস আছে। কাজে এই এবং তাদের 10% এই ঘটনাটি ঘটবেই, বাই স্ট্যাটিস্টিক্স এটি বলা আছে। কাজে এটিতে সতর্ক থাকাটা খুবই জরুরি। তো আমরা বলছিলাম ব্লকের কথা, তো চিকন হয়ে যাওয়া, আবার রক্তনালী কিন্তু মোটাও হতে পারে, এটাকে বলা হচ্ছে এনিউরিজম। তো পেটের মধ্যে মহাধমনী আছে, অ্যাওর্টা যাকে বলি আমরা, মহাধমনী, এটি কিন্তু স্ফীত হতে পারে, ফুলে যেতে পারে। এটি একটি রোগ, এটি ফেটে গেলে তাৎক্ষণিকভাবে মৃত্যু হতে পারে। তো অনেক সময় সাইলেন্ট কিলার, অনেক সময় খুব সাইলেন্টলি আস্তে আস্তে বড় হয়, অনেক ইনসিডেন্টালি ধরা পড়ে। অন্য একটি রোগ হয়তো গল ব্লাডারের কোনো একটি রোগ কিংবা পেটের কোনো ব্যথার পরীক্ষা করতে গিয়েছে, পেটের আলট্রাসোনোগ্রাম করা হলো, তখন দেখা যাচ্ছে যে পেটের মধ্যে এনিউরিজম। প্রায় আমরা এইভাবে রোগী পেয়ে থাকি। তাহলে স্ফীত হয়ে যাওয়া, রক্তনালী মোটা হয়ে যাওয়াটাও একটি রোগ, এনিউরিজম। আবার এটি অন্য জায়গায় হতে পারে, ব্রেনে হতে পারে, হাতে হতে পারে, বুকের ভিতরে হতে পারে। এরপর আসে শিরার বিভিন্ন রোগ, যেটি ফিরে আসছে রক্তনালীতে। তো কমনলি যেটি পাওয়া যায়, যে সবচেয়ে বেশি পাওয়া যায়, সেটি হলো পায়ের আঁকা বাঁকা মোটা শিরা, যেটিকে বলা হচ্ছে ভেরিকোজ ভেইন। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে, যারা আর্মিতে যেতে চান, পুলিশে যেতে চান, প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন চাকরিতে যারা যেতে চান, কিংবা যারা প্রবাসে যেতে চান, তাদের কিন্তু পায়ের মানে মেডিকেল টেস্ট করা হয়। এবং মেডিকেল টেস্টে পা যখন এক্সামিন করা হয়, তখন এই চিকন চিকন সূক্ষ্ম রক্তনালী থাকলে তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়। ফলে একটি স্বপ্নভঙ্গের তারা কাজ করে, কারণ উনি স্বপ্ন দেখছেন উনি আর্মিতে যাবেন, দেশকে সেবা করবেন, কিংবা পুলিশে যাবেন, কিংবা দেশের বাইরে গিয়ে উনি প্রবাসে গিয়ে পরিবারের ভাগ্য বদল করবেন, জীবিকা নির্বাহ করবেন। এই জায়গায় স্বপ্নটা হোঁচট খায়। তো এটিরও কিন্তু একটি চিকিৎসা আছে, এটা আমরা এরপর আলাপ করতে পারবো ইনশাআল্লাহ। এছাড়া আছে এটি হলো চামড়ার নিচের শিরা, কিন্তু মাংসের গভীরেও কিন্তু আমাদের শিরা আছে। তো সেটাকে বলা হচ্ছে ডিপ ভেইন, সেখানে রক্ত জমাট বেঁধে যেতে পারে, সেটাকে বলা হচ্ছে যে ডিপ ভেইন থ্রম্বোসিস। যে কোভিড-19 সময় কিন্তু বহু রোগী মারা গিয়েছে পালমোনারি অ্যাম্বুলিজম থেকে। সেটিতে বলা হতো যে আগে পেরিফেরিতে ডিপ ভেইন থ্রম্বোসিস হচ্ছে, অর্থাৎ পায়ের শিরাগুলোতে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, কোভিড-19 যে রোগটি ছিল। তো ওই সময় কিন্তু এই শিরাটি যখন এই জমাট বাঁধা রক্ত ফুসফুসে চলে গিয়ে ফুসফুসের রক্তনালী ব্লক করে দিচ্ছিল, তখন তাকে আমরা বলছিলাম পালমোনারি অ্যাম্বুলিজম, এবং বহু রোগী এই সময় মারা যাচ্ছিল। এটিও কিন্তু শিরার এক ধরনের রোগ। এছাড়া জন্মগত বিভিন্ন ধরনের ত্রুটি হতে পারে, যেমন 12 বছরের নিচে যাদের হয় তাদেরকে আমরা বলি হেমানজিওমা, রক্তনালীর গঠনগত ত্রুটি। আবার এরপরেও কিন্তু এর আগেও হতে পারে, পরেও হতে পারে, যেটাকে বলছে আর্টেরিওভেনাস ম্যালফরমেশন। তো এইটিও কিন্তু অনেকগুলো রোগ আছে। তো এভাবে যদি আমরা খুঁজতে যাই, আবার আমাদের লিমফেটিক্স একটি চ্যানেল আছে, আপনি জানেন যে লাল রক্ত যাচ্ছে আর্টারি ভেইন দিয়ে, আমরা যেটা বলি পানির মতো রক্ত বা সাদা রক্ত যাকে বলা হচ্ছে, এটি কিন্তু লিমফেটিক চ্যানেল দিয়ে যায়। এটিও কিন্তু ব্লক হতে পারে, তখন পা অনেক ফুলে যায়। অনেক রোগী আছে যে পা ফোলা নিয়ে আসেন, আস্তে আস্তে পায়ের ফোলাটা বাড়ছে, তাকে বলছি যে লিমফেডিমা। তো এগুলো বিভিন্ন কারণে হয়।
তো সেটিও কিন্তু আসলে রক্তনালী রোগ বা আমরা ভাস্কুলার সার্জন আছে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা রক্তনালীর যে এতগুলো রোগ হয় এবং এগুলোর বহিঃপ্রকাশ যেভাবে ঘটতে পারে আমাদের সাধারণ মানুষ বা দর্শকদের কাছে অনেকের কাছে এটা কিন্তু অজানা থাকতে পারে যে একজন মানুষের আপনি বলেছেন যে তার পায়ে ব্যথা দীর্ঘদিন ধরে, এই পায়ে ব্যথা কিন্তু রক্তনালী রোগ থেকে হতে পারে। পায়ে ক্ষত বা আলসার আপনি বলেছেন সেটা হতে পারে। ডায়াবেটিস রোগীদের পায়ে ক্ষত হয়, এটা আমরা এই রোগীগুলো প্রায় পাই। এমনকি রক্তনালীর রক্ত সঞ্চালনে রক্তনালীর ভিতরে ব্লক হয়ে সঞ্চালন বন্ধ হয়ে হাত পা যেটাকে আমরা বলি যে ইস্কেমিয়া হয়ে এক সময় সেটাকে কিন্তু আপনি একটা আমাদের ইঙ্গিত দিয়েছেন যে সঠিক সময় সেটা চিকিৎসা না নিলে এই হাত পা কেটেও ফেলা লাগতে পারে। তাহলে অনেকগুলো ভয়ঙ্কর সমস্যা এখান থেকে আসলে হতে পারে। আমরা এগুলো থেকে মূলত উপশমের রাস্তাটা আপনার কাছ থেকে জানতে চাই। যেহেতু রক্তনালী ব্লক নিয়ে আপনি বেশ কিছু কথা আমাদেরকে বলেছেন, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে রক্তনালী ব্লক যদি কারো, আবার একটু জানতে চাই যে রক্তনালী ব্লক যদি কারো হয়ে যায় হাতের অথবা পায়ের, সে রোগী কিভাবে বুঝবেন যে তার হাতে বা পায়ে রক্তনালী ব্লক বা তাকে এই মুহূর্তে একজন রক্তনালী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া দরকার? আমরা যেমনটি বলছিলাম যে কিছু আছে যে তাৎক্ষণিকভাবে যেটি ব্লক হয় রক্ত জমাট বেঁধে, তাদের পায়ে হঠাৎ করে হাত পা ঠান্ডা হয়ে যাবে, যে অংশটিতে ব্লক হলে ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ বডি টেম্পারেচারের সাথে ওই অংশটা দেখা যাবে যে তাপমাত্রা কমে গেছে এবং দুর্বল হবে, বোধ কমে যাবে। আরেকটা হবে তীব্র ব্যথা। প্রথমত যেটি হয় আসলে প্রচণ্ড ব্যথা হয়, হ্যাঁ, পা শাইনি হয়ে যায়, হাত বা পা শাইনি হয়ে যায়, চকচকে হয়ে যায়। এভাবে আমরা দেখি যে বুঝতে পারি, রোগী নিজেই বুঝতে পারবেন এবং ওনারা আসলে কমপ্লেনও করেন। কিন্তু অনেক সময় অনেক জায়গায় ভাস্কুলার সার্জন থাকেন না বা অভিজ্ঞ সার্জনের চিকিৎসকের কাছে না গেলে জায়গাটি মিস হতে পারে, যেটি আসলে রক্তনালীর ব্লক। কখনো কখনো অনেকে এরকমও হয়েছে যে পিঠে ব্যথার সমস্যা মনে করে অনেকে চিকিৎসা দিয়ে দিয়েছেন, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে আসলে পিঠে ব্যথার সমস্যা নয়, আসলে রক্তনালীর ব্লক। আবার এটি বলছিলাম যে তাৎক্ষণিক যেটি হয়, যেটি গ্রাজুয়ালি হয়, যে চর্বি জমে যেটি ব্লক হয়, সেটি আমরা বলছিলাম যে হাঁটতে গেলে ব্যথা করে এবং ব্যথার দূরত্বটি আস্তে আস্তে কমতে থাকে। আগে 1 কিলো 2 কিলো হাঁটতে পারতেন, আস্তে আস্তে দূরত্বটা কমছে, ক্লডিকেশন পেইন বলি আমরা, অর্থাৎ যত হাঁটবেন তত ব্যথা বাড়বে, রেস্ট করলে ব্যথাটা কমে যাবে। তো এটি হলো আরেকটি বিষয়। আর ডিভিটি বা ডিপ ভেন থ্রম্বোসিস, শিরায় যদি ব্লক হয় সেক্ষেত্রে কিন্তু রক্তটা ফিরতে পারছে না, ফলে দেখা যাচ্ছে পা ফুলে যাচ্ছে। তো পায়ে ব্যথা, পা ফুলে গেছে, পায়ের টেম্পারেচার রেজ করেছে, পায়ে জ্বর আসছে, সাধারণভাবে এগুলো হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিস বা ডিভিটি। তো এইভাবে কিন্তু আমরা ধমনী এবং শিরার বিভিন্ন ধরনের যে ব্লক রয়েছে এগুলো আমরা কিন্তু একজন পেশেন্ট একটা আইডিয়া পেতে পারেন। যদি এরকম সমস্যা তারা পান তাহলে তাদের উচিত হবে একজন ভাস্কুলার সার্জনের পরামর্শ নেওয়া। আমরা আরও পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আমরা আসলে ভাস্কুলার সার্জারি এই সাবজেক্টটা সম্পর্কে একটু আপনার কাছ থেকে খুব সংক্ষেপে একটু ধারণা নিব এবং বাংলাদেশে এই ভাস্কুলার সার্জনদের কর্মের পরিধি বর্তমানে কতদূর পর্যন্ত ছড়িয়েছে যদি আমাদের সংক্ষেপে একটু বলতেন, এরপরে আমরা আরও গুরুত্বপূর্ণ আলোচনায় যাব। অবশ্যই বাংলাদেশের ভাস্কুলার সার্জারি স্টিল ডেভেলপিং এবং এখন পর্যন্ত কিন্তু অনেক ভাস্কুলার সার্জন বাংলাদেশে নেই। আমাদের লাস্ট স্ট্যাটিস্টিক্স বলছে যে রিসেন্ট লাস্ট মান্থে আমাদের কাছে যে পরিসংখ্যান আছে সেখানে এখন পর্যন্ত 60 জন ভাস্কুলার সার্জন রয়েছেন। তাদের মধ্যে সে ফর 40 জন 40 জন হয়তো তারা প্র্যাকটিস করেন এবং অধিকাংশ বড় বড় হসপিটাল, বাংলাদেশের সবচেয়ে বড় বড় কর্পোরেট হসপিটালগুলোতে ইন্ডিপেন্ডেন্ট ভাস্কুলার সার্জন নেই। হয়তো কার্ডিওভাস্কুলার সার্জন আছেন, তারা হয়তো ভাস্কুলার প্রসিডিউরগুলো করছেন, কিন্তু একজন স্বয়ংসম্পূর্ণ ভাস্কুলার সার্জন কিন্তু বড় বড় হসপিটালগুলোতেও নেই। হ্যাঁ, বড় বড় মেডিকেল কলেজগুলোতে বাংলাদেশের সরকারি পর্যায়ে যেগুলো রয়েছে ডিভিশন পর্যায়ে ভাস্কুলার সার্জনের অভাব রয়েছে এবং জেলাগুলো উপজেলাগুলো তো বাদ, কাজেই এবং বেশিরভাগই ফোকাস করছেন ঢাকা শহরে। এবং আপনি জানেন যে বাংলাদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ NICBD, সেখানে একটি স্বয়ংসম্পূর্ণ ভাস্কুলার সার্জারি বিভাগ রয়েছে। সেখানে ওপেন সার্জারি হয়, সেখানে কাটাছেঁড়া না করে এন্ডোভাস্কুলার সার্জারিতে টেকনিক হয়, ভাস্কুলার সার্জারি যে ডায়াগনস্টিক সাইটটি রয়েছে সেগুলো হয় এবং আপনার যে আমরা যে টিউমারের কথা বলছিলাম, AVM এর কথা বলছিলাম, সেগুলোর চিকিৎসাটা হয়। এর বাইরে আপনার BMU যেটি রয়েছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, সেখানে একটি ভাস্কুলার সার্জারি বিভাগ রয়েছে। ঢাকা মেডিকেল কলেজে ভাস্কুলার সার্জারি বিভাগ আছে, চট্টগ্রাম মেডিকেল কলেজে ভাস্কুলার সার্জারি বিভাগ আছে। এই জায়গাগুলোতে মোটামুটি ভাস্কুলার সার্জারিকে অ্যাড্রেস করা হয়। প্রাইভেটে আপনার ইবনে সিনা মেডিকেল কলেজ, ইবনে সিনা হসপিটাল, সেখানে ভাস্কুলার সার্জনগণ রয়েছেন। এককভাবে ইবনে সিনা ফ্যামিলিতে প্রায় 16 জন ভাস্কুলার সার্জন বিভিন্ন পর্যায়ে বাংলাদেশে কাজ করছেন। কিন্তু আমরা যদি ডিভিশনগুলোর দিকে তাকাই তাহলে দেখা যাবে যে চট্টগ্রাম ডিভিশনে ভাস্কুলার সার্জন সংখ্যা খুবই কম, সিলেট ডিভিশনে ফুল টাইম কোনো ভাস্কুলার সার্জন নেই, এই হচ্ছে বাস্তবতা। আপনার রাজশাহী ডিভিশনে ভাস্কুলার সার্জনের সংখ্যা খুবই কম, অলমোস্ট নেই বললেই চলে। রংপুর ডিভিশনে, পুরো ডিভিশনে কোনো ভাস্কুলার সার্জন মানে রেগুলার কোনো ভাস্কুলার সার্জন, পোস্টেড কোনো ভাস্কুলার সার্জন নেই। 1-2 হয়তো মাসে 1-2 যান, প্র্যাকটিস করতে যান, কিংবা তারা ওই এলাকায় বাড়ি উনি যাচ্ছেন। কিন্তু রেগুলার একজন ভাস্কুলার সার্জন, যেটা আমি বলছিলাম যে 6 ঘন্টা মাত্র সময়, 12 ঘন্টা মাত্র সময়,
তো উনি পাবেন তাকে মাসে একবার বা দুবার, তাহলে তার চিকিৎসাটা আসলে কীভাবে হবে? তো খুলনা ডিভিশনেও ভাস্কুলার সার্জনের সংখ্যা খুবই কম, 2-1 আছেন মাত্র। এভাবে সারা বাংলাদেশে ডিভিশন পর্যায়ে এখনও বিস্তৃত পরিসরে ভাস্কুলার সার্জারিটা ছড়িয়ে পড়েনি। আর যেটি আমি বলছিলাম যে আন্তর্জাতিকভাবে যে কাজগুলো হয় তার বড় অংশই বাংলাদেশে হচ্ছে, বিশেষ করে ওপেন সার্জারি যেগুলো সেগুলো হচ্ছে। এন্ডোভাস্কুলার সার্জারি ইন্টারন্যাশনালি ভাস্কুলার যত ডিজিজ আছে তার 70-80% এন্ডোভাস্কুলারলি হ্যান্ডেল করা হয়, ম্যানেজ করা হয়, অর্থাৎ কোনো রকম কাটাছেঁড়া না করে ম্যানেজ করা হয়। বাংলাদেশেও কিন্তু আপনার শিরার যে রোগগুলো রয়েছে, ধমনির যে ব্লকের রোগগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা এন্ডোভাস্কুলারলি ম্যানেজ করছি। তো ভাস্কুলার ডেডিকেটেড ক্যাথ ল্যাব এখনও কিন্তু বাংলাদেশে খুবই কম, হাতে গোনা কয়েকটি মাত্র। পুরো দেশে ভাস্কুলার সার্জারি ডেডিকেটেড ক্যাথ ল্যাব নেই। তো যেগুলো আছে সেগুলো হচ্ছে কার্ডিওলজির সাথে কম্বাইন্ড, অর্থাৎ কার্ডিওলজিস্টরাও প্র্যাকটিস করেন, নিউরোলজিস্টরাও প্র্যাকটিস করেন, ইন্টারভেনশন করেন, একই সাথে ভাস্কুলার সার্জনগণও প্র্যাকটিস করেন। তো এভাবে কোলাবোরেশনের কাজ চলছে এবং সেখানে ভাস্কুলার সার্জারি গ্র্যাজুয়ালি রাইজিং, এবং অনেক ভাস্কুলার সার্জন কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এন্ডোভাস্কুলার প্রসিডিউর করছেন, কাটাছাড়া না করে এই কাজ করছেন। তো ডায়াগনস্টিক যেটি বলা হয় যে সিটি স্ক্যান, সিটি এনজিওগ্রাম, এমআরআই, কন্ট্রাস্ট এমআরআই কিংবা এমআর এনজিওগ্রাম, এমআর ভেনোগ্রাম, সিটি ভেনোগ্রাম কিংবা কনভেনশনাল ভেনোগ্রাম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশে হচ্ছে, এবং আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তার বড় অংশই বাংলাদেশে চিকিৎসা সেবা দেওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে খুব সংক্ষেপে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেলাম যে ভাস্কুলার সার্জারি বাংলাদেশে যদিও এখনও পর্যাপ্ত পরিমাণে ভাস্কুলার সার্জন নেই, তবে যেসব রোগীদের ভাস্কুলার সার্জারি বিভাগের স্পেসিফিক চিকিৎসা দরকার অন্তত সেটা নেয়ার মতো ব্যবস্থা এখন বাংলাদেশে হয়েছে, অন্তত রাজধানীতেও সেই ফ্যাসিলিটিটা এখন মোটামুটি তৈরি হয়েছে। তবে আমরা আশাবাদী যে সরকারের সদিচ্ছা এবং ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্টের এই সক্রিয়তার মাধ্যমে শীঘ্রই সারা বাংলাদেশের মানুষেরা এই ভাস্কুলার সার্জারির মাধ্যমে যে সেবাগুলো পাওয়া দরকার সেগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সময় হলো একটি বিরতির, আমরা বিরতির পরে আবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা আমাদের জন্য ভেরিকোজ ভেইন, যেটা মানুষেরা আসলে জানতে চায়। আপনি বলেছেন যে এর মাধ্যমে অনেকের কর্মসংস্থানের পর্যন্ত সংকট বা ব্যাঘাত ঘটে, তো আমরা এগুলো নিয়ে পরামর্শ নিব আপনার কাছ থেকে। আমাদের সময় হলো একটি বিরতির, আমরা বিরতির পরে আবারও ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা হচ্ছে রক্তনালীর বিভিন্ন রোগ এবং তার অত্যাধুনিক চিকিৎসা বিষয়ক। দর্শক, আরও গুরুত্বপূর্ণ অনেক আলোচনা বাকি রয়েছে, আমরা বিরতির পরে আবারও আলোচনায় ফিরে আসব, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আজকে আমরা আলোচনা করছি রক্তনালীর বিভিন্ন রোগ এবং সেগুলোর অত্যাধুনিক চিকিৎসা, এবং এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন প্রত্যয়দীপ্ত ভাস্কুলার সার্জন, যিনি বর্তমানে ইবনে সিনা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। আমাদের আজকের অতিথি ডাক্তার AKM জিয়াউল হক স্যার। স্যার, বিরতির পরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি আমাদেরকে আজকে রক্তনালীর বিভিন্ন রোগগুলোর সঙ্গে পরিচয় করায় দিচ্ছিলেন এবং এগুলোতে মানুষের কি করণীয় পরামর্শ দিচ্ছিলেন। আমরা আপনার কাছ থেকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বা পরিচিত যে বিষয়টা সম্পর্কে মানুষও জানে, সেটি হচ্ছে ভেরিকোজ ভেইন, এটা নিয়ে কথা বলতে চাই। আপনি আমাদেরকে একটু শুরুতেই বলবেন যে ভেরিকোজ ভেইন কী জিনিস? জি, ধন্যবাদ। এটি কিন্তু আসলে খুবই কমন একটি রোগ, আমাদের কাছে আসলে সেই ইনফরমেশনটি থাকে না কেন, যে দেখা যায় বাংলাদেশ একটি কনজারভেটিভ দেশ, যেহেতু বেশিরভাগ মানুষই মুসলিম, যারা হিন্দু মুসলিম যারাই আছেন, আমাদের ড্রেস কোড কিন্তু আমরা কিন্তু মানে পায়ের গোড়ালি পর্যন্ত ড্রেস পরি, ছেলেরা মেয়েরা, ছেলেরা লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, কিন্তু সেটা গোড়ালি পর্যন্ত, মেয়েরা শাড়ি পরেন কিংবা যেটা পরেন। তো আসলে এই রোগটা থাকেই হচ্ছে গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত বেশি হয়। তো কনজারভেটিভ লাইফ লিড করার কারণে এটি দৃশ্যমান হয় না, কিন্তু এবং যিনি পেশেন্ট নিজেও মনে করেন যে এটা খুবই স্বাভাবিক, এটা মনে হয় সবার একই রকম। তো আমরা যখন দেখি হাঁটুর নিচে আঁকা বাঁকা মোটা শিরা, অর্থাৎ যে কোনো আঁকা বাঁকা মোটা শিরা, সেটা যদি বাঁকা হয়, মোটা এবং বাঁকা শিরা, এই দুটো ক্রাইটেরিয়া মানেই হচ্ছে যে সেটি ভেরিকোজ ভেইন। হ্যাঁ, তবে এটা ঠিক যেটা কিছু ভেরিয়েশন আছে, কিন্তু এটি খুবই কমন একটি রোগ এবং বেশ অসংখ্য মানুষের মধ্যে এই রোগটি আছে। বিভিন্ন ধরনের পরিসংখ্যানে দেখা গেছে যে পুরুষদের মধ্যে 10 থেকে 15% অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে এই রোগটি আছে। আবার নারীদের মধ্যে দেখা গেছে যে আপনার 15 থেকে 20% কিংবা কোথাও আরও বেশি এই রোগটি পাওয়া যায়। তো এর বিপুল সংখ্যক মানুষ কিন্তু আসলে এই রোগে আক্রান্ত, যে কেউ বলেন যে 1 কোটি থেকে 2 কোটি মানুষ, কেউ বলে যে আরও বেশি মানুষ আসলে বাংলাদেশে ভেরিকোজ ভেইনের বিভিন্ন পর্যায়ে আক্রান্ত। তার রোগটি হলো যে যখন আমাদের চামড়ার নিচে শিরাটি আঁকা বাঁকা হয়ে মোটা হয়ে ফুলে যাচ্ছে, যখন তখনই তাকে বলছি আমরা ভেরিকোজ ভেইন। ভেরিকোজ ভেইন আসলে কেন হয়
এবং একজন মানুষের ভেরিকোজ ভেইন আছে কিনা এটা তো চোখে দেখা যায়, এর আলাদা আর কোনো লক্ষণ আছে কিনা? জি, ধন্যবাদ, খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। তো সাধারণভাবে যেটি হয় যে রক্তনালীর দেওয়ালটি যদি দুর্বল হয়, শিরাটা যদি বেশি পাতলা হয়, শিরার দেওয়ালটি যদি বেশি পাতলা হয়, কিংবা যখন আমরা অনেকক্ষণ লম্বা সময় ধরে যখন দাঁড়িয়ে থাকি, তখন রক্তটি একটু পুলিং হয়, লেগে ব্লাড পুলিং হয়, অর্থাৎ রক্ত জমা হতে থাকে নিচের দিকে গ্র্যাভিটির কারণে। তো যখন এর রক্ত নিচের দিকে চাপ দেয়, তখন এই পাতলা শিরা যেগুলো সেগুলো আস্তে আস্তে মোটা হতে থাকে। তো এটি একটি ক্যাপাসিটি আছে, এটি সার্টেন লেভেল পর্যন্ত এটি মেনটেন করতে পারে, রেজিস্ট্যান্স দিতে পারে। কিন্তু যখন এটি আরও বেশি ধরে চাপ পড়ে, তখন কিন্তু এটি আসলে তার ক্যাপাসিটির বাইরে চলে যায়। তো সৃষ্টিকর্তা আমাদের বডিকে এভাবেই সৃষ্টি করেছেন যে রক্ত নামার সময় গ্র্যাভিটির কারণে অটোমেটিক নেমে যাচ্ছে, সেখানে কোনো দরজা বা কোনো ভালভ নেই, রক্ত ডিরেকশনটিকে মেনটেন করার জন্য কোনো ভালভের প্রয়োজন হয় না। কিন্তু যখন রক্তটি উপরে আসছে, হার্টে ফিরে আসছে, তখন কিন্তু এটি নিচ থেকে উপরে আসছে গ্র্যাভিটির এগেনস্টে। ফলে রক্তের ফ্লোটাকে নিয়ন্ত্রণ করার জন্য সেখানে বিভিন্ন ধরনের ভালভ থাকে, দরজাও থাকে বিভিন্ন ধরনের, ওয়ান ওয়ে মুভমেন্টটাকে মেনটেন করা হয়। কিন্তু যখন অটোমেটিক দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে কিংবা শিরাটি দুর্বল হয়, তখন দেখা যায় যে এটি শিরাটি মোটা হতে থাকে, ভালভটি কাজ করে না, দরজাটি কাজ করে না। ফলে এই আস্তে আস্তে শিরাটি দৃশ্যমান হতে থাকে যে পায়ের শিরাটি মোটা হয়ে যাচ্ছে। আবার আমার মাংসের গভীরে বেশ কিছু শিরা রয়েছে, তো চামড়ার নিচে শিরার সাথে মাংসের গভীরে শিরার বেশ কিছু কানেকশন রয়েছে, আমরা পারফোরেটর ভেইন বলি, ইন্টারকানেক্টিং ভেইনস বলি। তো এগুলোতে কখনো কখনো ডিফেক্ট থাকে, সেগুলোর কারণে এই সমস্যাটি হতে পারে। আমাদের এই যে চামড়ার নিচে শিরাগুলো একটি নির্দিষ্ট জায়গায় এসে মাংসের গভীরে শিরায় মিলিত হয়, টার্মিনেট করে, এই জায়গাটিতে একটি দরজা থাকে, সে রেগুলেট করে ব্লাড ফ্লোটাকে। তো কখনো কখনো এই জায়গাটিতেও ডিফেক্ট থাকে, আমরা বলি সেফানোফেমোরাল জাংশন। তো এই জায়গাটি যদি ইনকম্পিটেন্ট হয়, উইক হয়, দুর্বল হয়, তাহলে ভেরিকোজ ভেইন হতে পারে। তাহলে আমরা অনেকগুলো কিন্তু কথা বলে ফেলাম যে আমরা যদি শিরা পাতলা বা দুর্বল হয়, শিরার ভালভ যদি উইক হয়, পারফোরেটিং ভেইনস বা ইন্টারকানেক্টিং ভেইনস যদি দুর্বল হয়, এবং যেখানে শিরাটি শেষ হচ্ছে সেই জায়গার দরজাটি যদি দুর্বল হয়, এভাবে বিভিন্ন কারণে কিন্তু হতে পারে। কিন্তু বেশ কিছু রিস্ক ফ্যাক্টর আছে। রিস্ক ফ্যাক্টরগুলো কি? রিস্ক ফ্যাক্টর হলো যেমন যিনি সেলসম্যান, যিনি টিচার, যিনি ট্রাফিক পুলিশ। আগে বলা হতো ট্রাফিক পুলিশের রোগ, কেন? একজন ট্রাফিক পুলিশ 4 ঘন্টা 6 ঘন্টা দাঁড়িয়ে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছেন, তাদের পায়ে শিরাটি দেখা যেত ফুলে আছে, তখন বলা হতো যে ভেরিকোজ ভেইনকে বলা হতো ট্রাফিক পুলিশের রোগ। কিন্তু এখন যারা সেলসম্যান, তারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন, যারা গার্মেন্টসে চাকরি করেন, যারা শিক্ষকতা করেন, এভাবে যারা গৃহিণী যারা, তাদের ওই সমস্যাটি দেখা দেয় যারা দাঁড়িয়ে কাজ করেন। আরেকটি রিস্ক ফ্যাক্টর হচ্ছে প্রেগনেন্ট উইমেন। আমি বলছিলাম একটু আগে, আমি সংখ্যাতার থেকে একটি পরিসংখ্যান দিচ্ছিলাম, যেখানে আমি বলছিলাম যে পুরুষদের তুলনায় মেয়েদের বেশি হয়। এটির অন্যতম কারণ হচ্ছে যে মেয়েরা যখন গর্ভধারণ করেন, আমাদের মায়েরা যখন গর্ভধারণ করেন, তখন এই বাচ্চার চাপটি শিরার উপরে পড়ে, মহাশিরা যেটি রয়েছে, ইনফিরিয়র ভেনা কাভা। ফলে শিরা দিয়ে রক্ত ফিরতে সমস্যা হয়, তখন ওই জায়গাটিতে কিন্তু রক্ত ব্লাড পুলিং হয়, তখনও কিন্তু ভেরিকোজ ভেইন দেখা দেয়, পায়ে রস নামে। এই জন্য কিন্তু চিকিৎসকরা বলে থাকে, আপনি খেয়াল করেছেন, ডান দিকে কাত হয়ে শোবেন কিংবা বাম দিকে কাত হয়ে শোবেন। ফলে তাতে, এবং অনেক সময় বলে যে পা উঁচু করে বিশ্রাম নেবেন, তখন কিন্তু ব্লাডটি ফিরে আসতে পারে, পায়ের ফোলাটি কমে আসে। এই মেয়েদের মধ্যে এই রিস্ক ফ্যাক্টর যেগুলো বলছিলাম, যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কাজ করা, এবং মেয়েদের ক্ষেত্রে প্রেগনেন্সি সহ আরও বেশ কিছু ফ্যাক্টর আছে যাদের ক্ষেত্রে ভেরিকোজ ভেইন রোগটি হতে পারে। অনেক ধন্যবাদ। আমরা আসলে এটি সম্পর্কে একটি ধারণা পেলাম। ভেরিকোজ ভেইন সম্পর্কে আপনিও বলেছেন, এবং আমাদের দর্শকেরা অনেকে জানে যে যাদের ভেরিকোজ ভেইন হয়, তাদের বিভিন্ন ধরনের নির্দিষ্ট কিছু কর্মসংস্থান বা চাকরির ক্ষেত্রে এটা বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে ওই যে বিভিন্ন আমাদের বাহিনীর চাকরিগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু ভেরিকোজ ভেইনের কারণে অনেকের স্ক্রিনিংয়ে তারা আউট হয়ে যান। তো এটা নিয়ে অনেকেই খুব চিন্তায় পড়ে থাকেন, আপনিও বলেছেন। তো আমরা আপনার কাছে জানতে চাই যে ভেরিকোজ ভেইনের আসলে চিকিৎসা রয়েছে কিনা, এবং সেটার আধুনিক চিকিৎসা কি কি রয়েছে? জি, ধন্যবাদ। খুবই একটি যুগোপযোগী প্রশ্ন অ্যাকচুয়ালি, কারণ আমরা প্রচুর তরুণকে পাই, স্বপ্নভঙ্গের শিকার এরকম প্রচুর তরুণকে পাই, যারা আর্মিতে যেতে চেয়েছিলেন, যারা দেশের বাইরে যেতে চান জীবিকা নির্ভর করার জন্য, কিন্তু মেডিকেল চেকআপে আটকে যাচ্ছেন। তো কিছু আছে যে রেটিকুলার ভেইন, অর্থাৎ এখনো ভেরিকোজ ভেইনের পর্যায়ে যায়নি, তার আর্লি স্টেজে আছে। আমরা বলি যে মাকড়সার জালের মতো সূক্ষ্ম সূক্ষ্ম শিরা যাকে বলা হয়, স্পাইডার ভেইন, এবং এরপরে আছে রেটিকুলার ভেইনস, এরপরে আমরা বলি যে ভেরিকোজ ভেইন। কিন্তু দেখা যাচ্ছে যে যখন একজন মানুষ আর্মিতে বা পুলিশে বা প্রতিরক্ষা বাহিনীর লাইনে দাঁড়ান, তখন এই সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালীগুলোও কিন্তু তাকে এক্সামিন করা হয়, এবং খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয় যে তার পায়ের পিছনে বা পায়ের সামনে কোথাও ভেরিকোজ ভেইন আছে কিনা। আপনি বলছিলেন কিন্তু একটু আগে যে আসলে কীভাবে মানুষ বুঝতে পারবে যে তার ভেরিকোজ ভেইন আছে। আমরা তো চোখে দেখি প্রথমত বুঝতে পারছি, কিন্তু অনেকে আসলে বুঝতেই পারেন না যে এটি একটি ভেরিকোজ ভেইন, তার অনেক কমপ্লিকেশনস নিয়ে আসেন। তো দেখা যায় যে উনি যখন দীর্ঘদিন বুঝতেই পারেননি, তখন জটিলতাগুলো আসতে শুরু করে। সেই জটিলতাগুলো অন্যতম যে পায়ের রস নামছে, পা ফুলে যাচ্ছে,
ফলে পায়ের স্কিন ডার্ক হয়ে যাচ্ছে, অর্থাৎ পা কালো হয়ে যাচ্ছে, পায়ের চামড়াটা কালো হয়ে যায়, গোড়ালির কাছে দেখা যায় একটি বড় অংশ কালো। আমরা রুগীকে অনেক সময় বলি যে দেখেন আপনার থাইয়ের কাছে যে চামড়ার কালার এবং পায়ের কাছে গোড়ালির কাছে যে চামড়ার কালারটা মিলিয়ে দেখেন, দেখা যায় যে গ্রস কালার ডিফারেন্স বেশ কালো, এবং ওই জায়গাটাতে অনেকের ক্ষত হয়। আমরা বলি ভেনাস আলসার, কেউ কেউ লেগ আলসার বলে, অর্থাৎ পায়ে ক্ষত হয়। তাহলে এইভাবে কেউ যে পায়ে কারো কারো পায়ে ইনফেকশন হয়, সেলুলাইটিস, তো ইনফেকশন নিয়ে আসে, পায়ে গায়ে জ্বর নিয়ে আসে। কারো কারো আরও কমপ্লিকেশন হয় যে ভেরিকোজ ভেনের ভিতরে যে রক্তটি ছিল সেই রক্ত জমাট বেঁধে গেছে, আমরা বলছি থ্রম্বোফ্লেবাইটিস। কেউ কেউ ডিপ ভেন থ্রম্বোসিস নিয়ে আসে। অর্থাৎ ভেরিকোজ ভেন যখন একজন মানুষ দীর্ঘদিন থেকে নেগলেক্ট করে, সে তখন বিভিন্ন ধরনের কমপ্লিকেশন বা জটিলতা নিয়ে আমাদের কাছে আসে। তো আমরা বলছিলাম সেই তরুণদের কথা যারা আসলে আর্লি স্টেজে ধরা পড়েন, তাদের ক্ষেত্রে আমরা যেটি করি, বা যে কোনো পর্যায়ে ভেরিকোজ ভেন যখন আমাদের কাছে আসে, আমরা চোখে দেখে নিশ্চিত হয়ে যাওয়ার পরেও আমরা আলট্রাসোনোগ্রাম পরীক্ষাটি করি, পায়ের রক্তনালীর আলট্রাসোনোগ্রাম, এটিকে আমরা বলি যে কালার ডপলার বা ডুপ্লেক্স স্টাডি। এই পরীক্ষাটি আমরা করি এবং এটি করলে 100% কনফার্ম করা যায় যে পায়ে ভেরিকোজ ভেন আছে কিনা। কখনো কখনো রক্তনালী টিউমার বা এভিএমও একই রকম দেখতে হয়। কখনো কখনো ডিপ ভেন থ্রম্বোসিস থাকলে সেকেন্ডারি ভেরিকোজ ভেইন হয়, এটিকেও ডিফারেন্সিয়েট করা যায় এই একই পরীক্ষার মাধ্যমে। তো এরপরে আসে চিকিৎসার ব্যাপারটি। তো একটি পর্যায়ে অ্যাডভান্স লেভেলে গেলে কিন্তু অপারেশন প্রয়োজন হয়, তার আগে কিন্তু অপারেশন প্রয়োজন নেই। বেশ কিছু নিয়ম কানুন মেনে চলেই কিন্তু ভেরিকোজ ভেইনটিকে নিয়ন্ত্রণে রাখা যায়। আমরা আবারও বলছি এটি কিন্তু নিয়ন্ত্রণ করা যায়, এটি কিন্তু ভালো হয় না। তো ভালো হয় শুধুমাত্র অপারেশন করলে, কিন্তু অপারেশন না করে যে বিভিন্ন কনজারভেটিভ যে চিকিৎসা আছে বা লাইফস্টাইল মডিফিকেশন আছে, সেটি দিয়ে এটিকে নিয়ন্ত্রণে রাখা যায়। যেমন আমরা বলি যে একটানা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবেন না, অর্থাৎ 30 মিনিট 40 মিনিট পরে কিছু সময়ের জন্য বসবেন, কিংবা একটু 5 মিনিট হাঁটাহাঁটি করবেন। রাতের বেলা বা দিনের বেলা যদি বিশ্রামে থাকেন বা ঘুমানোর সময় পায়ের নিচে একটি বালিশ বা দুটি বালিশ দিয়ে পাটাকে একটু উঁচু রাখবেন, তাহলে পায়ে যে রক্তটি পুলিং হয়েছিল, ব্লাড পুলিং, এটি আস্তে আস্তে বডিতে রিটার্ন করবে, ফলে পায়ে ভেরিকোজ ভেনের প্রকোপটা কমে আসে। এভাবে এছাড়াও আমরা কম্প্রেশন স্টকিং দিয়ে থাকি, মোজা, বিশেষ ধরনের মেডিকেল মোজা, এগুলো কিন্তু মেজার করা হয়। বিভিন্ন ধরনের প্রেশার গ্রেডিয়েন্ট আছে, বিভিন্ন প্রেশারের মোজা পাওয়া যায়। এটি নিয়ে একটি অসৎ ব্যবসাও বাংলাদেশে চালু আছে, বাট ভালো বেশ কিছু মেডিকেল মোজা আছে, এগুলো ব্যবহার করলে ভেরিকোজ ভেনটিকে থামিয়ে দেওয়া যায়, রোগটি আর বাড়ে না। এটি বলছিলাম আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট। কিন্তু অনেকে আছে যে অনেক বিভিন্ন ধরনের মলম ব্যবহার করেন, স্প্রে ব্যবহার করেন, এটি একটি বাজে ব্যবসা এবং বহু মানুষ এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত মূল ট্রিটমেন্ট হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন এবং এরপর হচ্ছে সার্জারি। অ্যাডভান্স লেভেলে সার্জারি দুই রকমই আছে বাংলাদেশে, অর্থাৎ ওপেন কাটাছেঁড়া করে এটির অপারেশন করা যায়, আবার লেজার টেকনিক বা আরএফএ টেকনিক, যেটিকে বলা হচ্ছে এন্ডোভেনাস টেকনিক, অর্থাৎ কোনো ধরনের কাটাছেঁড়া না করেই কিন্তু এই চিকিৎসাটি করা যায়। তো রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন মেথড কিংবা লেজার মেথডের মাধ্যমে কাটাছেঁড়া না করে বাংলাদেশে চিকিৎসা করা যায়, এবং রুগীকে কিন্তু একদিন মাত্র ভর্তি থাকতে হয়, এমন কোনো কাটাছেঁড়া নেই। পরের দিন উনি ভালোভাবে বাসায় হাঁটতে হাঁটতে বাসায় ফিরে যেতে পারেন। এই চিকিৎসা ব্যবস্থাটি বাংলাদেশে চালু আছে। কাজেই আমি তরুণদেরকে বলবো যে আশাহত হওয়ার কিছু নেই, বাংলাদেশে উন্নত মানের চিকিৎসা রয়েছে। এটা অপারেশনের পরে সেটার মানে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বা স্বাভাবিক হওয়ার হার কিরকম? জি, ধন্যবাদ। অনেকেই জানতে চান যে রোগটি আরো ফিরে আসবে কিনা। তো আসলে আমরা অনেক সময় একটি কথা বলি, খুব কমনলি একটি কথা বলি যে গাছের পাতা আজকে যে অবস্থায় আমি দেখছি তাতে কিছু মরা পাতা আছে। তো আমি আজকে সেই মরা পাতাগুলো ফেলে দিলাম, কিন্তু আমি যখন 2 বছর পর আরেকজন ভিজিটর আসবে, উনি দেখবো যে গাছে কিছু মরা পাতা আছে, তাহলে উনি মনে করতে পারেন যে 2 বছর আগে ওইটা মনে হয় ভালোভাবে করা হয়নি, কেন তাহলে মরা পাতাগুলো কোত্থেকে আসলো? কিন্তু আসলে না, বিষয়টা এরকম না। সময়ের পরিক্রমায় কিছু পাতা মরে যেতে পারে। তো আমাদের পায়ে অসংখ্য শিরা আছে, আমরা বলছিলাম যে বিপুল সংখ্যক শিরা আছে। তো আজকে আমার কিছু শিরায় ভেরিকোজ ভেইন ডেভেলপ করেছে, সেটি আমি চিকিৎসা করে দিচ্ছি, সেটি কিন্তু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এর পাশাপাশি আরও কিছু সুস্থ শিরা রয়েছে, যেহেতু আমার পায়ের শিরায় দুর্বলতা আছে, কাজে পরবর্তীতে অন্য শিরায় কিছু কিছু ক্ষেত্রে আইসোলেটেড ভেরিকোসিটি ডেভেলপ করতে পারে। সাধারণভাবে সেগুলোতে অপারেশন লাগে না, কারণ আমরা যখন অপারেশনটি করি তখন একেবারে যেখান থেকে শুরু হয় এবং যেখানে শেষ হয় পুরো রাস্তাটিতেই আমরা চিকিৎসা করে দিই। ফলে সাধারণভাবে যদি আইসোলেটেড কিছু ভেরিকোসিটি ডেভেলপও করে, সেটা খুব সামান্য, খুব অল্প, কাজে আবার ফিরে আসে বা রিকারেন্ট ভেরিকোসিটির সম্ভাবনাটি কম থাকে। তবে কখনো কখনো অনেকে খেয়াল করেন না, অ্যাক্সেসরি ভেইন থাকে, অতিরিক্ত শিরা থাকে, গঠনগতভাবে 30% ব্যক্তির অতিরিক্ত শিরা থাকে, অনেকেই সেটিকে খেয়াল করেন না। সেটি খেয়াল না করলে, সেটি যদি চিকিৎসা করা না হয়, তাহলে 5 বছর 10 বছর পরে কিন্তু আবার ভেরিকোসিটির কিছু কিছু জায়গায় দেখা যেতে পারে। তো এই জায়গাটিতেও চিকিৎসা করার প্রয়োজন হয়। তো আমরা বলবো যে ঘাবড়ানোর কিছু নাই, চিকিৎসা যদি করা হয় ঠিকভাবে তাহলে 100% সাকসেস। এবং তিনি স্বাভাবিক সুস্থ কর্মক্ষম জীবন স্বাভাবিক সম্পূর্ণ। অনেকেই আমাদেরকে বলে থাকেন যে সেটা যদি পুড়িয়ে ফেলা হয় কিংবা কেটে ফেলা হয় তাহলে আমার কি হবে? তো আমরা বলি যে না, আপনার পায়ে আরো অনেক শিরা রয়েছে, মাংসের গভীরে শিরাটি রয়েছে, রক্ত সঞ্চালনের কোনো সমস্যা হবে না। আপনি দাঁড়িয়ে বসে
আপনি যে কাজ করছেন সেই কাজ আপনি করে যেতে পারবেন, জীবিকা নির্বাহের ক্ষেত্রে, স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশান্বিত হলাম এবং ভেরিকোজ ভেইন নিয়ে যারা অনেকেই কেউ একটু হতাশাগ্রস্ত, ভয়ের মধ্যে আছেন, আতঙ্কগ্রস্ত আছেন, আশা করি আপনার এই কথাগুলোর মধ্য দিয়ে তারা আশান্বিত হবেন এবং সুস্থ জীবন উপভোগ করার নতুন উদ্দীপনা তাদের ভেতরে জাগ্রত হবে ইনশাল্লাহ। যে বিষয়টি নিয়ে না জানলেই নয়, যেহেতু আমাদের বাংলাদেশের মানুষের সার্বিক আর্থসামাজিক অবস্থা আমাদেরকে ভাবতে হয়। তো আমাদের অনেকেরই একটি ধারণা আছে যে ভাস্কুলার সার্জারির অপারেশনগুলো বুঝি অনেক বেশি ব্যয়বহুল। তো আমরা আসলে আপনার কাছে একটু ধারণা পেতে চাই যে আপনি যে যদি অপারেশন কারো করতেই হয়, এটা ওপেন সার্জারি হোক কিংবা লেজার সার্জারি হোক, যেগুলো ধারণা আপনি আমাদেরকে দিয়েছেন, এগুলো কি আসলেই ব্যয়বহুল কিনা, বাংলাদেশের সাধারণ মানুষের সাধ্যের মধ্যে সেগুলো আছে কিনা? জি, ধন্যবাদ। আন্তর্জাতিক পরিমণ্ডলে যেভাবে আসলে খরচ হয় এক একটি অপারেশনে, বিশেষ করে ভেরিকোজ ভেইনের অপারেশনের কথা যদি আমরা চিন্তা করে থাকি, তাহলে আমরা যখন অনেক রোগী পেয়ে থাকি যারা দেশের বাইরে থেকে চিকিৎসা করে এসেছেন, তখন আমরা বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করে দেখেছি যে এটি আসলে 4 ভাগের 1 ভাগ মাত্র। বিশেষ করে প্রতিবেশী দেশ ইন্ডিয়ার তুলনায় আমরা দেখেছি যে ভেরিকোজ ভেইনের যে লেজার সার্জারি বা আরএফএ সার্জারি যেটি হয়ে থাকে, খরচটি আসলে 4 ভাগের 1 ভাগ, ক্ষেত্র বিশেষ 5 ভাগের 1 ভাগ এরকমও হয়েছে। সেই তুলনায় অনেক কম। আর সিঙ্গাপুরের তুলনায় যদি আমরা চিন্তা করি তাহলে এটা আসলে আরও অনেক কম। ইউরোপ আমেরিকার তুলনায় আমি যাচ্ছি না ওদিকে। তো এটি কিন্তু বাংলাদেশের জন্য একটি আশীর্বাদ। এবং আমরা দেখেছি যে বিশেষ করে, তবে হসপিটালের একটি খরচ থাকে, বেসরকারি হসপিটালগুলোর নিজস্ব পরিচালনাগত কিছু খরচ থাকে। কাজেই আমরা যখন একদিনের জন্য একজন রোগীকে রাখি আমরা, এবং রোগীদের ভ্যারাইটি থাকে, কেউ কেবিনে থাকতে চান, কেউ ওয়ার্ডে থাকতে চান, কাজে এই জায়গাগুলোতে আসলে কিছুটা খরচের পার্থক্য হয়ে যায়। কিন্তু আমরা যারা আরএফএ বা লেজার করছি, বিশেষ করে আমরা যারা ইবনে সিনায় করে থাকি, সেটি খরচটি কিন্তু সম্পূর্ণ হাতের নাগালে। কিন্তু আবার এই যে আরএফএ টেকনিক, যে আরএফএ মেশিন, এটি কিন্তু সব হসপিটালে নেই, এমনকি অনেক বড় হসপিটালেও কিন্তু আসলে আরএফএ মেশিন নেই। ফলে ভাস্কুলার সার্জন নেই এবং আরএফএ মেশিন না থাকে, তারা আসলে সেই সার্ভিসটি দিতে পারে না। কিন্তু এছাড়া সরকারিভাবেও কিন্তু আরএফএ মেশিন রয়েছে, বিশেষ করে এনআইসিবিডি বা জাতীয় হৃদরোগ হাসপাতালে আরএফএ মেশিন রয়েছে। সেখানেও ফাইবার থাকা সাপেক্ষে, অর্থাৎ যে তারটি ব্যবহার করা হয় সেই ফাইবার থাকলে কিন্তু খরচ একেবারেই কম, খুব অল্প টাকায় চিকিৎসা করা যায়। কিন্তু যদি কখনো সরকারি যে সাপ্লাই থাকে সেটি শেষ হয়ে যায়, তখন কিন্তু ফাইবারটি কিনতে হয়। এক একটি ফাইবারের দাম 30,000 টাকা। তো যখন এটি কিনতে হয় তখন কিন্তু একটু ওখানে একটু ব্যয় বেড়ে যায়। কিন্তু প্রাইভেটে আমরা যারা চিকিৎসা করছি সেটি কিন্তু স্ট্যাটিক, মানে সবসময় যেহেতু একটি নির্দিষ্ট ব্যয়ের মধ্যেই যায় এবং এটি সব পুরোটাই রোগীর আওতার মধ্যে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। একজন মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরাও আসলে নিয়মিত অপারেশন করতে পারবেন এবং মধ্যবিত্ত ফ্যামিলিরাই আসলে বেশি করছেন এই অপারেশনটা। তারপরে যদি কারো হচ্ছে যে অর্থনৈতিক সমস্যা হয়, তারা সরকারি হসপিটালগুলোতেও এই ফ্যাসিলিটিগুলো, আর এছাড়া বেসরকারি হসপিটালগুলোতেও আসলে চিকিৎসকদের একটা স্বাধীনতা থাকে। তারা প্রয়োজন মনে করলে তাদের নিজেদের টিম চার্জ থেকেও কিন্তু আসলে অনার করেন রোগীদেরকে। আমরা বুঝতে পেরেছি যে খরচটা আসলে জনগণের বা সাধারণ মানুষের ব্যয় সাধ্য সীমার উপরে নয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে শেষ বিষয়টি জানতে চাই, শুরুতে যেটা করেছিলাম যে রক্তনালীতে ব্লক হওয়া। রক্তনালীতে ব্লক হওয়ার আসলে যদি কারো হয়ে যায় এবং সেটি কিভাবে আপনারা নিশ্চিত হন এবং সেটার কি চিকিৎসা রয়েছে সেটা যদি একটু সংক্ষেপে বলতেন, এটা বলার মধ্যেই আমরা শেষ করব। চমৎকার একটি প্রশ্ন। রক্তনালীর যে কোনো রোগী, সেটি আর্টারি বা ধমনির হোক বা শিরার হোক বা জন্মগত ত্রুটিই হোক, আমরা প্রথমেই যে কাজটি পরীক্ষাটি করি সেটি আসলে রক্তনালী আল্ট্রাসোনোগ্রাম। এটি একটি নন ইনভেসিভ, কোনো কাটাছেঁড়া ছাড়া একটি আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা। কোনো পেইন হয় না রোগীর, এবং খরচটিও খুব সীমিত, এবং ওভারঅল সারা বাংলাদেশেই অনেক জায়গাতেই পরীক্ষাটি হয়। তো ডুপ্লেক্স স্টাডি বা কালার ডপলার বা আল্ট্রাসোনোগ্রাম, রক্তনালী আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষার মধ্যে রোগটিকে আমরা নির্ণয় করি, সেটি ব্লক হলেও। তো ব্লকের রোগীদের ক্ষেত্রে যখন আমরা ব্লক দেখতে পাই, আল্ট্রাসোনোগ্রামে ব্লক আসে কিংবা ক্লিনিক্যাল এক্সামিনেশনে ব্লক আসে, তখন আমরা ডেফিনিট ডায়াগনোসিসে যাই এবং আপনার তার চিকিৎসার প্ল্যানিংয়ের জন্য আমাদের এনজিওগ্রাম করতে হয়। তো এটি পেরিফেরাল এনজিওগ্রাম করা যায়, কিংবা আরও সহজ এখন রয়ে গেছে যে সিটি এনজিওগ্রাম এবং এমআর এনজিওগ্রামের মাধ্যমেও কিন্তু এখন এই পায়ের রক্তনালী ব্লক কোথায় আছে, কতটুকু আছে, এবং সেটার যে পরবর্তী প্ল্যানিংটি করা যায়। তো 2 ধরনের ট্রিটমেন্ট আছে বাংলাদেশে। বিশেষ করে আপনার একটি হলো যেটি একটু আগে বলছিলাম যে কাটাছাড়া করে অপারেশন, এটিকে বাইপাস সার্জারি বলা হয়, অর্থাৎ রোগীর নিজের শরীরের শিরা দিয়ে বাইপাস করা যায়, অথবা কৃত্রিম রক্তনালী দিয়েও বাইপাস করা যায়। তো এটি একটু লম্বা অপারেশন, একটু ব্লিডিং হয়, একটু ইনফেকশনের ভয় থাকে। তো কখনো যদি ছোট ব্লক হয়,
আমরা কিন্তু কাটাছেঁড়ার এই দিকে হাঁটিই না, আমরা এন্ডোভাস্কুলার টেকনিকে অর্থাৎ কোনো রকম কাটাছেঁড়া না করে রিং পরিয়ে দিয়ে চলে আসি। কখনো কখনো বেলুন অ্যানজিওপ্লাস্টি করি, অর্থাৎ রিং বসাই না, বেলুন দিয়ে মোটা করে রক্তনালীটি চালু করে দিই। এবং এই যে আন্তর্জাতিক পদ্ধতির এই চিকিৎসা ব্যবস্থাটি বাংলাদেশে আছে এবং আলহামদুলিল্লাহ রিংয়ের দাম এবং চিকিৎসা পদ্ধতির যে ব্যয়, ডাক্তারদের যে খরচ কিংবা হসপিটালের যে ব্যয়, এটিও কিন্তু সম্পূর্ণ সাধারণ মানুষের হাতের নাগালে এবং অসংখ্য মানুষ কিন্তু বর্তমানে বাংলাদেশে ভাস্কুলার সার্জনদের মাধ্যমে কাটাছেঁড়া না করে এন্ডোভাস্কুলার টেকনিক রিং পরিয়ে বা বেলুন দিয়ে রক্তনালী চালু ব্লকের যে চিকিৎসা সেটি বাংলাদেশে তারা নিচ্ছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা মূল বিষয়টি আসলে বুঝতে পেরেছি এবং আপনি একটি ধারণা দিয়েছিলেন আমাদেরকে যে যদি এই রক্তনালীর রোগ কারো হয়ে থাকে, এটা ব্লক হওয়ার মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে, এবং সেটা যদি সঠিক সময়ে চিকিৎসা না নেওয়া হয় সেটার পরিণতি খুবই খারাপ হতে পারে এবং সেখান থেকে তার হাত বা পায়ের সে অংশটিতে ইস্কেমিয়া হয়ে পচন ধরে সেটা কেটে ফেলা পর্যন্ত লাগতে পারে, এটি আপনাদের পঙ্গুত্ব বরণ করতে পারেন। দর্শক, আমরা আসলে শেষ করতে হচ্ছে, আমাদের সময় শেষ। আমাদের এই বিষয়টা সম্পর্কে সচেতনতা তৈরির জন্য আমাদের দর্শকদের প্রতি যদি আপনার পরামর্শ থাকে তাহলে সেটি বলে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ, খুবই চমৎকার একটি, আমি সুযোগটি নিতে চাই যে আসলে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এই কথাটি আমরা শুনেছি। এই কথাটি যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আসলে আমাদের জীবনযাপন হবে অনেক সহজ। আমি সহজ কিছু পরামর্শ আপনাদেরকে দিতে চাই। প্রথম কথাটি হলো যে কায়িক পরিশ্রম, অর্থাৎ আমরা প্রতিদিন যদি 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটাহাঁটি করি তাহলে এটি অনেক চিকিৎসক এবং বিশেষজ্ঞগণ এটি কিন্তু অ্যাডভাইস করে থাকেন। এবং এই কায়িক পরিশ্রমের মাধ্যমে হাঁটাহাঁটি করার মাধ্যমে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং রক্তনালীর ব্লক হওয়ার বা রক্তনালীর অধিকাংশ রোগ হওয়ার সম্ভাবনাটি কমে আসে। একটানা দীর্ঘ সময় বসে থাকা কিংবা একটানা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা দুটোই কিন্তু ক্ষতিকর। অর্থাৎ আমরা অনেক সময় শুনেছি যে প্লেনে যারা ভ্রমণ করেন, ইকোনমি ক্লাসে যারা 7-8 ঘন্টা ভ্রমণ করেন, তাদের কিন্তু পায়ের শিরা রক্ত জমাট বেঁধে যাওয়ার একটি ঝুঁকি থাকে, যাকে বলা হয় ডিপ ভেন থ্রম্বোসিস। কাজেই একটানা দীর্ঘ সময় যারা বসে থাকেন, সেটা অফিসে যদি ডেস্কে বসে থাকেন, যারা কোডিং করেন, যারা কম্পিউটারে কাজ করেন, তাদের জন্য একটানা দীর্ঘ সময় বসে থাকা খারাপ। অর্থাৎ প্রতি 30 মিনিট 40 মিনিট পর পর অবশ্যই কিছু সময়ের জন্য দাঁড়ানো উচিত এবং হাঁটাহাঁটি করা উচিত। যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন, অর্থাৎ ট্রাফিক পুলিশ, বিজনেসম্যান কিংবা সেলসম্যান যারা আছেন, তাদের কিন্তু 30 মিনিট 40 মিনিট বা 50 মিনিট পর একটু বসা উচিত এবং অথবা কিছু সময় হাঁটাহাঁটি করা উচিত, পায়ের মুভমেন্ট করা উচিত। তাহলে এই যে ভেরিকোজ ভেইন বা যে পায়ে রস নামার যে বিষয়টি বা ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি রোগটিকে কিন্তু প্রিভেন্ট করা যায়। তাহলে এভাবে আমরা দেখছি যে দীর্ঘ সময় বসে থাকা কিংবা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা আমাদের পরিহার করা ভালো। এরপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি সেবন করা। তাহলে দৈনিক একজন কর্মক্ষম মানুষ, একজন অ্যাডাল্ট পার্সনের জন্য 2 থেকে 3 লিটার পানি সেবন করাটা ভালো। যারা কায়িক পরিশ্রম বেশি করেন, যাদের ঘাম হয়, তাদের আরেকটু বেশি পানি পান করলে সেটি ভালো। খাবার দাবারের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত, বিশেষ করে চর্বি জাতীয় খাবার, স্মোকিং, এগুলো 100% পরিহার করতে হবে। এছাড়া শাকসবজি বা ফলমূল জাতীয় খাবার যদি আমরা খাই, সেটি কিন্তু আসলে রোগ প্রতিরোধে সাহায্য করে এবং রক্তনালী ব্লক জাতীয় রোগগুলো প্রিভেন্ট করতে সাহায্য করে। আমাদের অনেকেরই আছে ডায়াবেটিস, আমাদের অনেকেরই আছে উচ্চ রক্তচাপ। একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আমরা যদি চিকিৎসা নিই, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখি, তাহলে রক্তনালী ব্লক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে আসে। আমরা বলছিলাম যে 1 কোটির অধিক মানুষের কিন্তু ডায়াবেটিস আছে, কাজেই তাদের রক্তনালী ব্লক হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের চেয়ে অনেক অনেক বেশি। অবশ্যই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। বাংলাদেশে 4 কোটি অধিক মানুষের কিন্তু উচ্চ রক্তচাপ রয়েছে, কাজে উচ্চ রক্তচাপের কারণে রক্তনালী ব্লক সহ হার্টের অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের অনেকগুলো ঝুঁকি থাকে। এই জায়গাটিতে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আমরা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিই, কারণ এর সঙ্গে চর্বির অসামঞ্জস্যতা বা ডিসলিপিডিমিয়ার সম্পর্ক আছে, এর সাথে রক্তনালী ব্লক হওয়ার সম্পর্ক আছে, এনিউরিজম হওয়ার সম্পর্ক আছে। কাজে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। আমাদের কারো আছে কিডনির সমস্যা, কিডনি রোগীদের কিন্তু কিডনির যে আধুনিক যে চিকিৎসা আছে সেটি নিতে হবে। আমাদের অনেক ভদ্র মহিলা বা ইয়াং তরুণ ভদ্র মহিলা কিন্তু হরমোন পিল সেবন করে থাকেন, তাদের ডিপ ভেন থ্রম্বোসিস বা ডিভিটি হতে পারে। এই জায়গাগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এভাবে যাদের ক্যান্সার আছে তাদের কিন্তু ডিপ ভেন থ্রম্বোসিস বা ডিভিটি হতে পারে। কিন্তু এই জায়গাগুলোতে আমাদের বর্তমানে যারা রয়েছেন আধুনিক চিকিৎসক যারা আছেন তারা খুবই সতর্ক, তারা কিন্তু রোগীদেরকে এই অ্যাডভাইসগুলো দিয়ে থাকেন, লাইফস্টাইল অ্যাডভাইসগুলো দিয়ে থাকেন। তাহলে বর্তমানে আমরা যারা সুস্থ আছি, তাহলে সুস্থ থাকার যে নিয়মকানুন সেগুলো মেনে চলে আমরা রক্তনালী ব্লক প্রিভেন্ট করতে, রক্তনালী বিভিন্ন ধরনের রোগকে প্রিভেন্ট করতে পারবো। আমরা যারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত, তারাও যদি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলি, তাহলে রক্তনালীর যে বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি রয়েছে সেগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আমার খুবই ভালো লাগছে। আপনাদের ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে শেষ হয়ে হইল না শেষ, আমাদের একজন দর্শক এটি প্রশ্ন করেছেন, এটি পরামর্শ চেয়েছেন, খুব সংক্ষেপে শুধু সেই পরামর্শটি আপনার কাছ থেকে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। আমাদের অনেক দর্শক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ ধরে, দেশ এবং দেশের বাইরে থেকে দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে নিচ্ছি। আমাদের একজন দর্শক আর আলামিন নামে একটি আইডি থেকে ফেসবুকে
প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। তিনি জানতে চেয়েছেন স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তিনি জানতে চেয়েছেন মাঝে মাঝে আমার কোমরের ব্যথা হয়, নামাজে দাঁড়ালে উঠতে বসতে কষ্ট অনুভব করি, এ সম্পর্কে পরামর্শ দিলে উপকৃত হতাম। জি ধন্যবাদ। আসলে কিছুক্ষণ আগে আরেকজন দর্শক ফোন করেছিলেন, তো প্রাথমিকভাবে কিন্তু এটি আসলে মনে হচ্ছে যে এটি কোমরের হাড়ের সমস্যা বা মেরুদণ্ডের হাড়ের সমস্যা। অনেক সময় এটিকে লো ব্যাক পেইন বা পিএলআইডি অনেক কিছু বলা হয়ে থাকে। তো আমরা আপনাকে পরামর্শ দিব যে স্থানীয় একজন অর্থোপেডিক সার্জন তার পরামর্শ নেবেন। এটি এক্সরে করে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার কোমরের হাড়ে কোনো সমস্যা আছে কিনা। তবে আমি একটু অতিরিক্ত বলে রাখবো, যেহেতু আমরা এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করছি, যে আপনার যদি হাঁটার সময় ব্যথা করে, অর্থাৎ আপনার যদি 3 মিনিট বা 5 মিনিট হাঁটার পর যদি পায়ে ব্যথা অনুভব করেন এবং এমন যদি হয় যে না আপনি হাঁটাটা তখন বন্ধ করলে ব্যথাটি কমে আসে, আবার 3 মিনিট 5 মিনিট হাঁটলে পায়ে ব্যথা শুরু হয়, তাহলে সেক্ষেত্রে রক্তনালী ব্লক থাকতে পারে বলে আমরা মনে করি। তো প্রাথমিকভাবে আপনি যে কথাগুলো বলেছেন যে নামাজ পড়ার সময় উঠতে বসতে সমস্যা, এটি কিন্তু আমাদের কাছে প্রাথমিকভাবে মেরুদণ্ডের হাড় বা নার্ভের সমস্যাগুলোই মনে হচ্ছে। আপনি একজন স্থানীয়ভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, আশা করি যে আপনি উপকৃত হবেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আপনার ব্যস্ততার মধ্য দিয়ে সময় দেওয়ার জন্য এবং আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য। আশা করি আমাদের আজকের আলোচনাগুলো আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। দর্শক, আজ শেষ করতে হচ্ছে, পরবর্তী পর্বে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব, আবারও কথা হবে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।